বলে তো শেষ হবে না, অনেক অনেক নাম, প্রায় 600 স্টুডেন্ট আছে এখন, প্রায় 700 স্টুডেন্ট, মানে প্রস্থান ফেল হতে হবে, থাকতে হবে, হচ্ছে কথা। ওই যে বললাম, তাও হয়ে গেছে, ব্যক্তি প্রয়োজন অনেক বড় সিদ্ধান্ত। আচ্ছা, আমি একটু চা খাচ্ছি। আইসিটি ক্লাস ইনশাআল্লাহ ভালোই লাগবে আমার বিশ্বাস। যারা নতুন দুজন টিচার এসেছে ওরা অনেক এক্সপিরিয়েন্সড, অনেক বছর ধরে ওরা পড়াচ্ছে, অনেক বছর ধরে পড়াচ্ছে। ওরপি আর আরেকজনের নাম, ওকে আমি দেখলাম, ওর সাথে আমার এবার পরিচয় হয়নি, বাট ওদের যে বিভাগ দেখলাম অনেক বছর ধরে পড়াচ্ছে। তো সাফায়াত, ব্যাপার না, লাইফ চলে গেছে। অবশ্যই কিছু মানুষের শূন্যতা পাচ্ছি না, আমি চলে যাচ্ছি। কিন্তু এই দুটো উপন্যাস লিখেই যেই পরিমাণ প্রভাব তিনি রেখেছেন, এটা বলাই বাহুল্য। এটা একটু পজ করে দিচ্ছি। একটা ছোট্ট স্টোরি দিয়ে আমি শুরু করবো আমাদের আজকের পড়াটা, আজকের ক্লাসটা। 1947-এর দেশভাগের পরে যখন আমরা ছিলাম পাকিস্তানের অংশ, আর ভারত তো আলাদা একটা দেশ হয়ে গেল, তখন পাকিস্তান আর ভারত যেহেতু সবসময় একটা দাকুমরা সম্পর্ক, এখনো দাকুমরা সম্পর্ক। ওরা অলরেডি 1965 ইন্দো পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়া হেরেছে ভারত পাকিস্তানের কাছে। তো পাকিস্তান সরকার ভারতের সকল বই এখানে ইম্পোর্ট করা নিষিদ্ধ করে দিল। আমাদের বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ যতগুলো চরিত্রের কথা বলবা, তাদের বেশিরভাগ কিন্তু ভারতীয় বাঙালি, বাংলাদেশি বাঙালি না। আবার দেখবা যে এখন বাংলাদেশি বাঙালি, ভারতীয় বাঙালি এইভাবে আসলে আলাদা করা যাবে না। জন্ম দেখা গেছে বাংলাদেশেই হয়তো হয়েছে, কাজের সূত্রে হোক বা প্রয়োজনে হোক, বা অনেক সময় অনেকে ধর্মের খাতিরেও মাইগ্রেশন করে, নানা কারণে ভারত চলে গেছে। পরবর্তীতে ওখানেই তার ক্যারিয়ারটা হয়েছে, রাইটিং এর যে ক্যারিয়ারটা, লেখক হিসেবে বা কবি হিসেবে যে ক্যারিয়ারটা। আমাদের এখানে যেই কয়জন বাংলাদেশি শক্তিমান লেখক রয়েছে, তার মধ্যে প্রথমে নাম আসে আখতারুজ্জামান ইলিয়াস। প্রথমে তার নাম, তার ডেপথ, লেখার ডেপথ বললে এটা বোঝা যায়। জবাবনামা বলো আর চিলেকোঠা সেপাই বলো, চিলেকোঠা সেপাইটা লেখা 1969-এর গণ অভ্যুত্থান নিয়ে অনেক গালাগালি আছে, অনেক সময় মনে হয় যে আরে ধুর কি লিখছে এগুলা।